প্রতিদিন অসংখ্য মানুষ সড়কে প্রাণ দেন। যারা হারিয়ে যান তারা আমাদের পরিবারের কেউ না কেউ। আর যারা মৃত্যুবরণ করেন না, তাদের জীবনেও যে ক্ষতচিহ্ন রেখে যান তা বহন করতে হয় জীবনের পরে জীবন। আমরা কি আসলে এর অংশী হতে চাই? কেউ কিন্তু চাই না। আর এই সড়ককে নিরাপদ করতে আমাদের প্রত্যেকের যে ভূমিকা থাকা উচিত, সেটা হয়তো আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস এসেই মনে করি না। এটি আসলে প্রতিদিনেরই দিবস। আমরা প্রতিদিনই চাই আমাদের সড়ক নিরাপদ থাকুক। দর্শক, আজ 22 অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। আজকের এই বিশেষ দিনে এটিএন নিউজ আয়োজন করেছে বিশেষ এক আয়োজন, আর আপনাদের সবাইকে সেই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি এস এম আব্দুল শাকুর। আর এই নিরাপত্তার জন্য বা সড়ককে নিরাপদ করতে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম 3জন মানুষ আমাদের আজকের অতিথি। একে একে তাদেরকে আমন্ত্রণ জানাই। শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম, মহাসচিব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের সঙ্গে আছেন ডক্টর শরীফুল আলম, কান্ট্রি কোঅর্ডিনেটর, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর। আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ। আমরা স্বাগত জানাচ্ছি জনাব তাইফুর রহমান, যিনি কাজ করছেন ম্যানেজার গ্লোবাল অ্যাডভোকেসি অ্যান্ড গ্রান্টস প্রোগ্রাম নিয়ে, গ্লোবাল রোডস অ্যান্ড সেফটি পার্টনারশিপ নিয়েও কাজ করছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আসলে যখনই 22 অক্টোবর আসে, অনেক বছর ধরে, এটা প্রায় 9 বছর হলো যে আমরা আসলে জাতীয় একটা দিবস উদযাপন করি। আমরা ডক্টর কবির, আপনার কাছে প্রথমে যেতে চাই যে আপনি মহাসচিব হিসেবে কাজ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেটা, সেই গ্রাউন্ডে তো আপনারা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেন, কিন্তু এই যে রোড সেফটি যে বিষয়টা, সেখানে আমরা অনেক প্রাণহানি ঘটতে দেখি এবং সেখানেও কিন্তু আপনাদের কার্যক্রম আছে। একটু কি জানাবেন যে আপনারা কিভাবে এই সড়ককে নিরাপদ করা কিংবা সেক্ষেত্রে যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় তার পরবর্তী কার্যক্রমে যুক্ত আছেন? ধন্যবাদ। প্রথমে আমি বলি যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের অক্সিলিয়ারি হিসেবে কাজ করে। এবং আমাদের মূল কাজটা হচ্ছে আমরা দুর্যোগে, সেটা মানব সৃষ্টই হোক অথবা প্রকৃতি প্রদত্তই হোক, যে কোনো দুর্যোগে যারা বিপন্ন মানুষ তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। এটার অনেকগুলি ডাইমেনশন আছে। আমরা যেরকম দুর্যোগকে প্রতিরোধ করারও চেষ্টা করি, দুর্যোগে সাহায্য করার চেষ্টা করি, আবার দুর্যোগ পরবর্তীকালে মানুষ যেন উঠে দাঁড়াতে পারে তাদেরকে রেজিলিয়েন্ট করা, সেটাও আমরা করি। এবং সেই কর্মসূচির একটা অংশ হিসেবেই আমরা চাই যে সড়কে যারা চলাচল করবেন, যে সমস্ত মানুষ যারা বিপন্ন হন, বিভিন্ন কারণে দুর্ঘটনায় পড়েন, তাদেরকে যে প্রাথমিক চিকিৎসা দেওয়া, সেই কাজটা আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, আমাদের লক্ষ লক্ষ ভলান্টিয়ার আছে, স্বেচ্ছাসেবক সারা দেশে, তারা কাজ করেন। এদের মধ্যে একটা বিরাট অংশ ফার্স্ট এইডের প্রশিক্ষণপ্রাপ্ত। আচ্ছা। এবং তারা অনেকে মানে টিওটি পর্যায়ে প্রশিক্ষণও অনেকের আছে, তারা এই কাজটা করে থাকেন। এবং আমাদের প্রতিটি ইউনিটে এরকম স্বেচ্ছাসেবক আছেন, তারা এই কাজগুলো করেন যাতে করে মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারে এবং যখন কোনো দুর্ঘটনা হয় তখন তাদেরকে সাহায্য করে। এছাড়া যে বিভিন্ন অকেশন যখন হয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন ধরনের জনস্রোত, ভিড় যে সমস্ত জায়গায় হয়, তখন ট্রাফিক পুলিশকে সাহায্য করা, তাকে তাদের সঙ্গী হিসেবে কাজ করা, সেটা আমাদের স্বেচ্ছাসেবকরা আনন্দের সঙ্গে করে। এবং উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে গত আগস্ট মাসে যখন একটা দুর্যোগ গেছে আমাদের দেশে, তার পরবর্তীকালে রাস্তায় যখন ট্রাফিক ছিল না, সেই সময় আমাদের 52টা জেলার 56টা ইউনিট তারা এই ট্রাফিক পুলিশকে সাহায্য সহযোগিতা করেছে এবং 1600 ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক তারা 8 দিন ধরে কিন্তু কন্টিনিউয়াস এই কাজ করেছে। এবং তারা এতে নিজেরা উৎসাহিত হয়েছে এবং মানুষ খুব ভালোভাবে তাদের এই সাহায্যটা নিতে পেরেছে। এটা আমরা করি, এটা আমাদের এক চার্টারের মধ্যেই পড়ে যে বিপন্ন বা আর্ত মানুষের পাশে দাঁড়ানো। এবং যেহেতু মানুষ বিশেষত শহর এলাকায় এই ট্রাফিক সিস্টেমের কারণে অনেক সময় বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, সেই জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আর আমাদের সবচেয়ে কোর অব আওয়ার অর্গানাইজেশন হচ্ছে স্বেচ্ছাসেবকরা। এই স্বেচ্ছাসেবকরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যায়ে আছে এবং তারা চেষ্টা করে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেটা বন্যা হোক, সেটা মানবিক যতগুলো গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডগুলোতে আপনারা চেষ্টা করে থাকার চেষ্টা করেন। তারা সবসময় চেষ্টা করে এবং এটা মাথায় রেখে কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটির নিজস্ব অনেক প্রজেক্টের মধ্যে কম্পোনেন্ট হিসেবে আমরা রোড সেফটিটা রাখি। এবং আমরা আমাদের জেলা পর্যায়ের যে ইউনিট আছে তারা লোকজনকে, ড্রাইভারদের অ্যাসিস্ট্যান্ট, জনসাধারণ যারা রাস্তায় চলেন তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেয়। এই প্রশিক্ষণ দিয়ে যাতে তারা আরও সচেতনভাবে
রাস্তার এই দুর্ঘটনাকে এড়িয়ে চলতে পারে, এটা তারা করে। ওকে, আমরা ঠিক এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন থাকবে, কিন্তু ডক্টর শরীফুল আলম আমরা আপনার কাছে একটু যেতে চাই যে আপনি অনেক দিন ধরে রোড সেফটি নিয়ে কাজ করছেন, একেবারে সরকারে থাকা অবস্থা যখন কাজ করেছেন, এখন আপনি আপনার প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করে কিন্তু সেখানে চেষ্টা করছেন যে কিভাবে রোড সেফটিটা আসলে আনা যায়। আমাদের তো রোড সেফটিরই অনেক ঘাটতি থাকে। এই বছরের যে আমরা নিরাপদ সড়ক দিবসের একটা প্রতিবাদ্যও ঠিক করেছি, তার সাথে আমরা দেখলাম যে হেলমেটের একটা সম্পর্ক আপনারা স্থাপন করেছেন। আসলে এই যে প্রত্যেক বছর এক একটা থিম করেন, এই বছরের থিমটা কি আর এই থিমের বিশেষত্বটা কি একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আপনারা নিঃসন্দেহে জেনেছেন ইতিমধ্যেই যে এবারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি। তো এইটা চমৎকার একটি থিম এবং আমি মনে করি এবং আমরা বোধ করি সকলেই এটার সাথে একমত যে এই দুটো জিনিস আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে, বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুবই উপযোগী। কারণ আপনি নিঃসন্দেহে জেনে থাকবেন যে বাংলাদেশে মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৫ লাখ এবং দিনে দিনে সেটা বাড়ছে। তো যদি এই সংখ্যাটা আমরা চিন্তা করি তাহলে, এবং এর সাথে এই মোটরসাইকেল ক্র্যাশে মানুষ মারা যাওয়ার সংখ্যাও ব্যাপক, তো সেইটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে নিঃসন্দেহে আমরা দেখব যে হেলমেট খুবই গুরুত্বপূর্ণ এবং নিরাপদ মানসম্মত হেলমেট তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কারণ শুধু হেলমেট আছে কিন্তু এটা আপনাকে প্রোটেক্ট করতে পারছে না। একই কথা মানে কি, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হেলমেট যদি মানসম্মত না হয় তাহলে যদি ক্রাশের শিকার হয়ে কেউ যদি বা মাটিতে বা রাস্তায় পড়ে যায়, ওই হেলমেটটাই তার জন্য ঝুঁকির কারণ হতে পারে। এই জন্য মানসম্মত হেলমেট অত্যন্ত আমাদের জন্য প্রয়োজনীয় এবং এটা জীবন রক্ষার জন্য এবং গুরুতর আহত থেকে রক্ষা করার জন্য সবচেয়ে উপযোগী। এক্ষেত্রে বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে বিএসটিআই এটার জন্য রেসপন্সিবল অর্গানাইজেশন এবং তারা মানসম্মত হেলমেটের জন্য স্ট্যান্ডার্ড ঠিক করেছে 2022 সনেই, এবং এই বছরেরই অগাস্টেই একটা টেস্টিং ল্যাবও করেছে। তো এটা সরকারের এই উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু এখন পর্যন্ত আমরা এর প্রয়োগটা আমরা এখন পর্যন্ত সেভাবে আসেনি। এই প্রয়োগটা না হওয়ার কারণে আমাদের এই মোটরসাইকেল আরোহী এবং যিনি চালক তাদেরকে আমরা সুচারুভাবে তাদেরকে প্রোটেক্ট করতে পারছি না, যেটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং এক্ষেত্রে আমি মনে করি বা আমরা সবাই এটা বিশ্বাস করি যে এই প্রতিপাদ্যটা খুবই উপযুক্ত। এবং সেই সাথে আসছে নিরাপদ গতি। আপনারা জানেন যে গতি যত বাড়ে তত নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যায়, রেসপন্স টাইম কমে যায়, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির সংখ্যাও জ্যামিতিক হারে বাড়ে। এইটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের যে আমাদের এখানে যে গতিসীমা আছে সেই গতিসীমা অতিক্রম করে অনেক জায়গায় যানবাহন চলাচল করছে এবং ক্র্যাশের সংখ্যা বাড়ছে এবং সেই সাথে জীবনহানিও ঘটছে এবং গুরুতর আহতও হচ্ছে এবং সম্পদেরও ক্ষতি হচ্ছে। এই জন্য যদি আমরা গতি নিয়ন্ত্রণ করতে পারি এবং এর যদি সঠিক প্রয়োগ করতে পারি, এনফোর্সমেন্ট করতে পারি, তাহলে আমাদের যে এখন জীবনহানি হচ্ছে এই রোড ক্র্যাশের কারণে এবং ক্ষতি হচ্ছে, এটা বহুলাংশেই কমে আসবে। আর আপনি প্রথমেই সূচনা বক্তব্যে যেটা বলেছেন যে 8,000 লোক মারা যায় প্রতি বছর, এইটা সরকারের একটা পরিসংখ্যান, যে পরিসংখ্যানের কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। আপনারা জানেন যে বৈশ্বিকভাবে প্রচলিত যে গ্লোবাল যে সার্ভে হয়, WHO এটা লিড দেয় সংশ্লিষ্ট গভর্নমেন্টের সাথে, গত যে রিপোর্ট সেই রিপোর্ট অনুসারে আমাদের প্রায় 31,000-এর উপর মানুষ মারা যায়, এটা এস্টিমেট। এটা গভর্নমেন্টের সাথে এটা নিয়ে অনেক গভর্নমেন্টের ডেটার চেয়ে আসলে রিয়েল ডেটা অনেক বেশি আসলে। সুতরাং এক্ষেত্রে আমরা গভর্নমেন্টকে অনুরোধ করছি যে আপনারা যদি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে চান তাহলে আমরা রিয়েল যে সংখ্যাটা সেটা জানতে পারবো। এই নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, আপনাদের কাছে আসবো। তবে আমাদের সাথে যেহেতু ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্টের প্রতিনিধি আছেন তাইবুর রহমান, আমরা তার সঙ্গে একটু আলাপ করে আসি। মিস্টার তাইবুর রহমান, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি কাজ করার
মানুষ এবং বাংলাদেশের মানুষ বলেই হয়তো আমরা আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করব। বাংলাদেশে যেমন গতি আছে, সেই গতির সাথে ক্ষতির যেমন সম্পর্ক আছে, এখনকার সময় একটা প্রযুক্তিরও কিন্তু ব্যবহার আছে। অনেক প্রযুক্তি ব্যবহার করেও কিন্তু আমরা এই ক্ষতিটাকে নিয়ন্ত্রণ করতে পারি, কিংবা কখনো কখনো আমরা এ থেকে পরিত্রাণও পেতে পারি। আপনি কি একটু আমাদেরকে জানাবেন যে সারা পৃথিবীতে যেহেতু আপনাদের তথ্য আছে, আমরা প্রযুক্তির ব্যবহার করে কিভাবে এ ধরনের ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে প্রযুক্তির ব্যবহার বলি কিংবা যে কোনো পদক্ষেপ নেওয়ার কথাই বলি রোড সেফটির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের মূল যে বিষয়টা মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে কোন ফ্রেমওয়ার্ক আমরা করছি। তো মূল যে বিষয়টা এখন বিশ্বব্যাপী গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে একটা নিরাপদ ব্যবস্থা গড়ে তোলা, সেফ সিস্টেম অ্যাপ্রোচ একটা গড়ে তোলা, যাতে করে কোনো মানুষ তার একটা ভুলের কারণে, মানবিক ভুলের কারণেই তার মৃত্যু না ঘটে। সিস্টেমটা এমন ভাবে তৈরি করা যাতে মানুষের ভুল চুককে এটা অনেকটা অনেকটা এই ভুলের পরেও যাতে জীবনহানি না ঘটে তার একটা ব্যবস্থা করতে পারে। তো সিস্টেমের মধ্যে একটা নিরাপদ বলয় তৈরি করা, এবং সেই সেই বিষয়টাই আপনি প্রযুক্তির বিষয়টা আমি আসছি, কিন্তু প্রযুক্তির বিষয়টাকে আমাদের দেখতে হবে সার্বিক এই নিরাপদ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে। এবং আপনি যদি জাতিসংঘের গ্লোবাল ডিকেড অফ অ্যাকশন দেখেন, দ্বিতীয় দশক পরিকল্পনা এখন চলছে 2020 থেকে 2030, সেখানে কিন্তু জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জন্য বিভিন্ন প্রেসক্রিপশন বা বিভিন্ন রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, যেগুলো ফলো করলে একটা নিরাপদ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এবং এখানে বলাই হয়েছে যে এই পদক্ষেপগুলো নেওয়া হবে এই সেফ সিস্টেম অ্যাপ্রোচকে ইমপ্লিমেন্ট করার জন্য। এবং সেইটার মধ্যেই, সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই হেলমেট বলেন, গতি বলেন, সবকিছুই চলে আসে। এবং প্রযুক্তির ব্যবহার বিশেষ করে গতির ক্ষেত্রে তো খুবই জরুরি, এবং সারা পৃথিবীতেই আমরা দেখছি গতি সীমা নির্ধারিত হয়েছে বাংলাদেশে গত বছর, যে সর্বোচ্চ গতিসীমা সড়ক ভেদে কত হবে সেটা নির্ধারিত হয়েছে। সো আমাদের একটা লিগালি সেট স্পিড লিমিট আছে, সেই স্পিড লিমিট গুলো ভালো, মানে পৃথিবীর যে 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 এভিডেন্স গুলো আছে বিশ্বব্যাপী, সে অনুযায়ী এগুলো ভালো, স্পিড লিমিট গুলো যথাযথ। কিন্তু সেটা যদি আমি প্রয়োগ করতে চাই, বাস্তবায়ন করতে চাই, তাহলে অনেক অনেক প্রস্তুতির ব্যাপার আছে, অনেক অবকাঠামোগত প্রস্তুতির ব্যাপার আছে। এবং সেই অবকাঠামোগত প্রস্তুতির একটা বড় জায়গা হচ্ছে প্রযুক্তি। যেমন ধরেন স্পিড ক্যামেরা এবং স্পিড ক্যামেরার কিভাবে ব্যবহৃত হবে, নির্দিষ্ট জায়গায় থাকবে, পুলিশের হাতে থাকবে, বিভিন্ন মানে বৈশ্বিকভাবে প্রমাণিত বিভিন্ন পদ্ধতি আছে যার মাধ্যমে এই প্রযুক্তিকে ব্যবহার করে স্পিড মানে অতিরিক্ত গতিকে কমিয়ে আনা সম্ভব। আপনি প্রযুক্তির প্রশ্নটা করলেন বলে আমি এখানেই সীমাবদ্ধ থাকছি, যে প্রযুক্তি বলি কিংবা যে কোনো পদক্ষেপ বলি, এটা আমাদের সার্বিক যে সেফ সিস্টেম অ্যাপ্রোচ সেইটার আওতায় দেখতে হবে। এবং সারা দুনিয়াতে অনেক দেশ, বিশেষ করে উন্নত দেশগুলো, রোড ক্র্যাশের যে মৃত্যু এবং আহত হওয়ার সংখ্যা কিন্তু অনেক কমিয়ে এনেছে। তো তারা যে পদ্ধতি এটা করেছে, সেই প্রমাণগুলো রয়েছে, সেই এভিডেন্স গুলো রয়েছে, সেই উপায়গুলো রয়েছে, সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে কিন্তু করা সম্ভব। আমরা আমাদের নিজেদের থেকে কোনো কিছু ইনভেন্ট করার বিভিন্ন যে এভিনিউগুলো তারা ওপেন করেছে, বিশ্বের বিভিন্ন দেশের যারা বিভিন্ন মেথডটা ফলো করেছে, সেই সব মেথডের বিষয়গুলো আপনার কাছে একটু জানার চেষ্টা করব। তবে আমরা ছোট একটা বিরতি নিব, তারপর আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আমরা এটি নিউজের বিশেষ আয়োজন আপনারা আছেন, আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এটি নিউজে। আপনারা দেখছেন নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। বিরতিতে যাওয়ার আগে আমরা অতিথিদের সঙ্গে যে প্রশ্নগুলো নিয়ে আলাপ করছিলাম আরো একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। ডক্টর কবির, এর আগে আপনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম নিয়ে বলছিলেন। আমি যদি একটু, আপনার যেহেতু এই সেক্টরে কাজ করছেন এবং অনেক রকমের দুর্ঘটনা, বিপদ, ঝড় ঝন্টা অনেক কিছুই আপনারা দেখেন, আমি যদি একটু জিজ্ঞেস করতে চাই যে সড়কে একজন পথচারী হিসেবে, একজন অংশী হিসেবে তো চলাফেরা করেন, কোন কোন জায়গাগুলোতে আসলে সংশোধন করলে বা কিছু কিছু ইনিশিয়েটিভ গ্রহণ করলে আমাদের এই সড়কটা আরো বেশি নিরাপদ হতে পারে? আপনার এই ক্ষেত্রে মতামত কি? ধন্যবাদ, এটা খুব পার্টিনেন্ট একটা প্রশ্ন।
আসলে এটার তো দুটো দিক আছে, একটা হচ্ছে যে স্ট্রাকচারাল, রোড হাইওয়েজ যেভাবে আছে বিভিন্ন রকমের অপদখল করা আছে, বিভিন্ন রকমের ডিজাইনের, সেটা একটা আছে বড় দিক, যেটা নিয়ে একটা চ্যালেঞ্জ। ওটা হয়তো ঠিক করার জন্য অনেক উদ্যোগও নেওয়া হচ্ছে, কিন্তু তার চেয়েও বড় যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে চালকের মাথায়। অর্থাৎ আমরা যেটা মনে করি, আমি যেটা বলছিলাম যে যিনি স্টিয়ারিংয়ের পেছনে আছেন তিনি যদি মনে করেন যে তিনি পুরো রাস্তার মালিক, শুধু গাড়ির মালিক না, তাহলেই সমস্যাটা হচ্ছে। এবং সেই জন্য দেখা যাচ্ছে যে তারা এমন বিহেভ করছেন, যে কোনো জায়গায় গাড়ি থামাচ্ছেন, যে কোনোভাবে গাড়ি টার্ন নিচ্ছেন, অথবা যে কোনো জায়গায় গাড়ি রেখে চলে যাচ্ছেন। এই জিনিসগুলো একটা বিরাট সমস্যা। আরেকটা বড় সমস্যা হচ্ছে যে যারা সড়কে চলাচল করেন, পেডেস্ট্রিয়ান, যারা পায়ে হেঁটে চলেন, স্পেশালি শহর এলাকায়, তাদেরকে সড়কের কোনো অংশীজন হিসেবে স্বীকারই করা হয় না। তারা কোথা দিয়ে পার হবেন? মানে এই রাস্তায় যেন পথচারী তার কেউ না, না, পথচারীদের তারা কেউ না, তারা কোথা দিয়ে পার হবেন সেটার কোনো ডিজাইন নাই। কোনো জেব্রা ক্রসিং একটা শব্দ ছোটোবেলায় শুনেছি, এখন আর শুনি না, এটা রাস্তার কোথাও নাই। এবং এই যে ঢাকা থেকে বের হওয়ার পথে, ঢাকা থেকে মাওনা বা ঢাকা চিটাগাং রোডে যত যাবেন, এই ইপিজেডের এলাকায় হাজার হাজার লোক রাস্তার দুই দিকে থাকে, কাজ করে, তাদেরকে রাস্তা পার হতে হয় সবসময়। এবং এই জন্য বাংলাদেশের এই সমস্ত এলাকার কোনো রাস্তায় গাড়ি ঘোড়া কিন্তু ঠিকমতো চলতে পারে না। কিন্তু কখনো কখনো আন্ডারপাস কিংবা ওভারপাস দিলে সেগুলো আমাদের পথচারীরা ব্যবহার তো করতে চান না, সেটা করেন না বিকজ অফ এনফোর্সমেন্ট। আমাদের এই যেটাতে আমি হয়তো আসতাম, যে এনফোর্সমেন্ট অফ ল, সেটা কিন্তু নাই। যে কোনো আইন ভাঙলে আমরা যে সেটাকে প্রতিকার করব, সেই জিনিসটা আমরা দেখি না। যেখানে প্রতিকার করা হয় সেখানে কিন্তু খুব আরামে আইন চলছে। আপনি আপনি নিজেই বলেছেন যে ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকলে এই লোকগুলোই এত সিভিল, এত ভদ্র, এত আইন মান্যকারী লোক কিভাবে হয়ে যায়। তো সমস্যাটা এই জন্য আমি বলেছি যে সমস্যাটা মাথার মধ্যে আছে। এবং ট্রেনিংয়ের ব্যাপার তো অবশ্যই আছে। যারা গাড়ি চালাচ্ছেন তাদের অনেকেই গাড়ির আইন কানুন হয়তো কিছুটা জানেন, কিন্তু ট্রাফিক রুলস জানেন না, রাস্তার যে নিরাপদ করার জন্য কী কী জিনিস মানতে হবে কিছুই জানেন না। এগুলো অনেক কিছু আছে। তো প্রথম আমাদের বোধহয় হাত দেওয়া দরকার, স্ট্রাকচারাল কারেকশনের পরে হাত দেওয়া দরকার হচ্ছে মানুষকে ট্রেন আপ করা, যেটা আমরা হয়তো খুব ক্ষুদ্র আকারে হলেও রেড ক্রিসেন্ট থেকে আমরা করার চেষ্টা করি। যে যারা চালক আছেন তাদেরকে অন্তত প্রশিক্ষণ যদি দেওয়া যায় বিভিন্ন আমাদের ফিল্ড ইউনিটের মাধ্যমে, সেটা আমরা চেষ্টা করি। আর আমরা সরকারকেও বলবো যে এই চালক এবং যারা অ্যাসিস্ট্যান্সে থাকেন একটা বাস বা ট্রাকের মধ্যে, এবং সেই সঙ্গে যারা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টের সাথে জড়িত, তাদেরকে যদি একটা ফার্স্ট এইড ট্রেনিং দেওয়া হয়, তাহলেও ইমার্জেন্সি মুহূর্তে তাদের হেল্প নিয়ে অনেক লোকের জীবন কিন্তু রক্ষা পেতে পারে। এটাও আমাদের দরকার আছে। আমরা ডক্টর শরীফ আপনার সঙ্গে আইন নিয়ে একটু কথা বলতে চাই। যে আমরা দেখেছি 2018 সালে নিরাপদ সড়কের আন্দোলন হয়েছিল, আমাদের অনেক শিক্ষার্থীরাও সেই রাস্তায় ছিলেন, এবং তারপরে আমরা একটা সড়ক পরিবহন আইন 2018 হতে দেখলাম। আসলে কি যে সড়ক পরিবহন আইন দিয়ে আমাদের সেফটিটাকে কি কভার করা যায়, বা আইনের কি কোনো পরিবর্তনের দরকার আছে কিনা, কি ভাবছেন আপনি? আমরা এটা নিয়েই কাজ করছি, এবং আমরা বলি যে বর্তমানের যে আইন আছে, সড়ক পরিবহন আইন 2018, এটা নিরাপদ সংক্রান্ত কোনো আইন না, এটা পরিবহন সংক্রান্ত আইন। এবং পরিবহন কিভাবে চলবে তার জন্য আইন, যে গাড়ি ঘোড়ার প্রকার কিভাবে চলবে, লাইসেন্সিং ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিভাবে মানুষকে নিরাপদ করা যায় সড়কে, সেই বিষয়টা এখানে গুরুত্ব পায়নি। এবং আমরা সেই জন্যই বলছি যে এই আইনটা সড়কে কোনো নিরাপত্তা দেয় না। সড়ক কিভাবে নিরাপদ হবে এইটা, অর্থাৎ পথচারী অথবা সড়কে যারা চলাচল করেন তাদেরকে নিরাপদ কিভাবে করা যায়, সেই বিষয়টা বহুলাংশেই অনুপস্থিত। এই জন্যই আমরা বলছি যে আমাদের দরকার বাংলাদেশে একটি কম্প্রিহেন্সিভ সড়ক নিরাপত্তা আইন। আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে এবং এই আইনটা ড্রাফট করার জন্য কমিটি করা হয়েছে। কমিটি এখানে কাজ করছে। এই আইনটা যে কেন 2018 সনের আইনটার বদলে বা এই আইন থাকা সত্ত্বেও একটা আলাদা আইন কেন দরকার, তার বড় বিষয়টাই হলো যে আমরা যে আইন করেছি, অর্থাৎ 2018 সনের যে আইন, সেই আইনের দার্শনিক কোনো ভিত্তিই নাই। আচ্ছা, আমরা কেন আইনটা করছি এবং এর দার্শনিক ভিত্তিটা কি? যেমন তাইফুর রহমান বলছিলেন যে সারা পৃথিবীতে যে স্বীকৃত পদ্ধতি, যে সেফ সিস্টেম অ্যাপ্রোচের ভিত্তিতে এটা হবে, অর্থাৎ মানুষ মানবিক ভুলের ঊর্ধ্বে নয়। রাস্তায় যে যদি কেউ ভুল করে
নিঃসন্দেহে এই ভুলের মাসুল তাকে জীবন দিয়ে দিতে কিন্তু এই যে আইনগুলো যারা করছেন, এখানে তো ল মেকাররা আছেন বা কেউ কেউ তো ইনিশিয়েট নিচ্ছেন, সেখানে কি সব অংশীজনদের ইনপুট নেওয়ার সুযোগটা তখনও ছিল না? বা এখন যে নতুন করে যে আপনারা রোড সেফটি অ্যাক্টের কথা বলছেন, সেক্ষেত্রে আপনারা মোটা দাগে কোন কোন জায়গাগুলোতে অ্যাডভোকেসি করছেন? জি, সেটাই আমি বলছি, যেটা যেমন বলছিলাম যে যে দার্শনিক যেটা ভিত্তি সেটা হচ্ছে যে জনাব তাইফুর রহমান যেটা বলছিলেন যে মানুষ ভুল করতে পারে, কিন্তু এই ভুলের কারণে যেন তাকে জীবন দিতে না হয়, সিস্টেমটা এমনভাবে করা উচিত। সেক্ষেত্রে সেফ সিস্টেম অ্যাপ্রোচ সারা পৃথিবীতেই এই ভিত্তিতেই তারা রাস্তায় অথবা তাদের ক্রাশ সংখ্যা কমিয়েছে, জীবনহানির সংখ্যা কমিয়েছে, মানুষের প্রাণহানি সহ ক্ষয়ক্ষতির সংখ্যা কমিয়েছে, আহত হওয়ার সংখ্যা কমিয়েছে। কিন্তু আমরা আমাদের পলিসি মেকারদের কাছ থেকে এই আইনের কোনো দার্শনিক ভিত্তি দেখিনি, যে এটা যে একটা সিস্টেমের অংশ, যেমন অবকাঠামোগত যে যে সমস্ত ফিচার থাকা দরকার সেগুলো আমাদের আছে কিনা, অর্থাৎ সড়কে সেফটি মেজার ঠিকমতো আছে কিনা, ভেহিক্যাল যেগুলো গাড়ি ঘোড়া যেগুলো রয়েছে এগুলোতে, বিশেষ করে গাড়ি পরিবহনে যে সঠিক যে নিরাপত্তা ফিচার থাকার কথা, যেমন আপনি প্রশ্ন করছিলেন যে প্রযুক্তির ব্যবহার, এখানে স্পিড কন্ট্রোলের জন্য কোনো পদ্ধতি আছে কিনা, রাস্তায় কোনো মার্কিং ঠিকমতো আছে কিনা, সিট বেল্ট আছে কিনা গাড়ির মধ্যে, তারপরে গতি মানা হচ্ছে কিনা, এই ধরনের যে সমস্ত বিষয়গুলো, অর্থাৎ এটা একটা টোটাল সিস্টেম, একটা সিস্টেমের অংশ হিসাবে এই সড়ক নিরাপত্তাকে দেখা হয়নি। সড়কে যে আমি নিরাপদ করব, সড়ককে যে নিরাপদ করব, এটার জন্য যে একটা সিস্টেমের অংশ এইভাবে দেখা হয়নি, যার ফলে আমরা বলছি যে এটার জন্য আমাদের একটা কম্প্রিহেন্সিভ আইন দরকার। যার ফলে আমরা এখন সমস্ত অংশীজনদের নিয়ে তাদের সাথে আলোচনার ভিত্তিতে এই কাজটা আমরা এখন করছি, যাতে এই সড়কটা, এই আইনটা যেন সেফ সিস্টেম অ্যাপ্রোচের ভিত্তিতে হয়, যাতে সারা পৃথিবীতে যে যে পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে, যে যে অ্যাপ্রোচ নেওয়ার মাধ্যমে সড়কে ক্রাশের সংখ্যা কমেছে, জীবনহানির সংখ্যা কমেছে, মানুষের আহত হওয়ার সংখ্যা কমেছে, ক্ষয়ক্ষতির সংখ্যা কমেছে, যাতে আমরা সেটা কমাতে পারি। একটা প্রশ্ন এখানে থাকে, হয়তো আমি তার উত্তর কিছুটা জনাব তাইফুর রহমানের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশে তো অনেক কিছুর অনেক আইন আছে, কিন্তু আইন কি শেষ পর্যন্ত প্রয়োগের জায়গাটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে তার কি ফল আমরা পাবো কিনা? যে এটা যেমন সত্য, সেই সাথে আরটাও সত্য, যদি আইনই যদি ফল্টি হয় তাহলে আপনি প্রয়োগ করবেন কিভাবে? বাংলাদেশে বহু আইন আছে যেটা প্রয়োগযোগ্য নয়। কথার কথা ধরেন যে আপনার গতি মাপবেন আপনি, তো এখন যে গতি মাপবেন, এখন গতি মাপতে গেলে স্পিড ক্যামেরা আছে, আমাদের আইনে তো আনতে হবে যে স্পিড ক্যামেরায় যা দেখাবে ওটাই আমি আদালতে এভিডেন্স হিসেবে দিতে পারবো। যদি এরা যতক্ষণ পর্যন্ত না হাসছে তাহলে হবে না। তাহলে কি এটা স্পিড ক্যামেরায় হবে নাকি হ্যান্ড হেল্ড ক্যামেরায় হবে, সেই বিষয়গুলো নাই। অনুরূপভাবে ধরুন যে কেউ হয়তো মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, তো তার আপনি যে মদ খেয়েছে তার যে একটা লেভেল আছে, যে হয়তো আপনার এই পরিমাণ যদি পাওয়া যায়, অ্যালকোহল যদি থাকে তাহলে পাওয়া যাবে, কিন্তু সেটা মাপার তাহলে কি, এটা কি তার আপনি শ্বাস প্রশ্বাস থেকে নেবেন নাকি রক্তে যা পাওয়া যায় নেবেন, এবং সেটা কি তাৎক্ষণিকভাবে মাপবেন নাকি ল্যাবরেটরিতে মাপবেন? এগুলো যদি আইনের অংশ না হয় বা বিধিমালার অংশ না হয়, জায়গাতে আপনারা আইডেন্টিফাই করেছেন যে লুফলস আছে প্রচণ্ডভাবে। যেমন আমাদের আইনে পোস্ট ক্র্যাশ যদি কিছু হয়ে যায়, মানে একটা ক্র্যাশ হয়ে যায়, তারপরে আপনি কিভাবে তাকে উদ্ধার করবেন, কত কম সময়, আমরা বলি যে গোল্ডেন আওয়ার 1 ঘন্টার মধ্যে তাকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে আসতে হবে, চিকিৎসা দিতে হবে, সেই জিনিসগুলো এই আইনে অনুপস্থিত। আন্তরিকতা আছে, কিন্তু এই ভাবে সিস্টেমের অংশ হিসাবে সরকার মনে হয় দেখতে পাচ্ছে না। আমরা প্রত্যাশা করছি যে আসলে নতুন দিনে তাদেরকে আমরা নতুন ভাবে পাবো। তাইফুর রহমান, আপনার কাছেও আমরা জানতে চাইবো যে যেহেতু আপনি এখন দেশের বাইরে রয়েছেন, দেশের মানুষরা যেমন আপনাকে দেখতে পাচ্ছে, তাদের কাছে আপনার মতো এই ফিল্ডে রিলেটেড একজন মানুষের বার্তাটাও খুবই গুরুত্বপূর্ণ। তাদের জন্য আপনি কি বার্তা রাখছেন, কি বলতে চান তাদেরকে? আমি একটু দেশের মানুষকে আলাদা, সরকার এবং জনগণ আলাদা না করে আমি সার্বিকভাবে বলতে চাই, এবং আমার মূল বার্তাটা নীতি নির্ধারকদের কাছে, কারণ আমি মনে করি বিষয়টা নীতি নির্ধারকদের উপরে সবচেয়ে বেশি নির্ভর করে। তো দুটো বিষয়, একটা হচ্ছে যে সমস্যার আকারটা নির্ধারণ করতে হবে। আমি ডক্টর শরীফুল আলমের একটা পূর্ববর্তী মন্তব্যের সূত্র ধরে বলি
যে আমাদের যে ডেটা সিস্টেমটা এতই দুর্বল যে আমরা জানি না আমাদের সমস্যাটা কত বড়। তো যে সমস্যার আকারই আমরা জানি না, সেই সমস্যার সমাধান করব কিভাবে? সুতরাং এই বিষয়টা খুবই জরুরি, একটা ভালো ডেটা সিস্টেম তৈরি করা, যাতে আমরা সঠিক সমস্যা আকারটা নির্ধারণ করতে পারি। আর সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি বলবো আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পদ্ধতিগুলো আছে সেটা খুবই পরিষ্কার, প্রচুর ইনফরমেশন আছে, প্রচুর রেকমেন্ডেশন আছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে আমাদের দায়িত্বও আছে সেগুলোকে অনুসরণ করা। সেগুলো অনুসরণ করে আমাদের পলিসি এবং কাঠামো তৈরি করা। আমরা যেন যেগুলো যেসবের কোনো প্রমাণ নেই, যেসবের কোনো স্বীকৃত স্বীকৃত পদ্ধতি না, এরকম কোনো পদ্ধতি আমরা ভালো মনে করছি বলেই আমরা যেন আম, আহ, আহ, পদক্ষেপ না নিই। সেই সেই ধরনের মানে আমি বলছি রোড সেফটিটা অনেকটা ইনটুইটিভ ওয়েতে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই মনে হয় জানি যে রোড সেফটি কিভাবে এনশিওর করা যায়, সেটাকে না করে এটা যেহেতু একটা বিশ্বব্যাপী জ্ঞানের অনেক এটা যেহেতু অনেক একটা জ্ঞান বিশেষায়িত এখানে অর্জিত বিষয়, হয়েছে, অনেক অনেক বিশেষজ্ঞদের তথ্য মতামত আছে। নিয়ে এবং তাদেরকে এঙ্গেজ করেই মনে হয় সমস্যার সমাধান করাটা উচিত হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সেই সুদূর জেনেভা সুইজারল্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আশা করছি ভবিষ্যতে কোনো আয়োজনে আবার আমরা যুক্ত হব। আমাদেরকে সময় দেওয়ার জন্য তাইফুর রহমান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ডক্টর শরীফুল আলম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, ডক্টর কবির আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি কোনো না কোনো আয়োজনে আবারও দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, নিরাপত্তা কে না চায়, আর নিরাপদ সড়ক আমাদের অধিকারও বটে। আমরা নিজেরাই যদি এগিয়ে না আসি তবে আমাদের এই পথকে কেউ নিরাপদ করে দিবে না। এর জন্য আমরা সরকারকে যেমন কখনো কখনো পাশে চাই, আমাদের নিজেদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে, কারণ জনগণই সরকার, আমরা সবাই মিলে একটা পরিবার। আসুন আজকের এই বিশেষ দিনে এই সড়ককে নিরাপদ করতে, আমাদের পরিবারকে নিরাপদ করতে আমরা প্রত্যেকে এগিয়ে আসি। সবাই ভালো থাকুন, নিজে যেমন ভালো থাকবেন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসেন আপনার দেশকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।